আপনাদের বলছি, হ্যাঁ, আপনাদেরই বলছি, দিবাস্বপ্ন দেখেছেন কখনো? অনেকেই বলবেন দিনের বেলায় ঘুমিয়ে যে স্বপ্ন দেখা হয় তাকেই তো দিবাস্বপ্ন বলে। এবং যারা রাতে কাজ করে আর দিনে ঘুমায় তারা যে স্বপ্নটা দেখে সেটাই তো আসলে দিবাস্বপ্ন, তাই না? না, ব্যাপারটা ঠিক সেরকম নয়। আমি বলি শুনুন, রাতে ঘুমিয়ে স্বপ্ন তো প্রায় সবাই দেখেন অল্প বিস্তর, কিন্তু দিনের বেলায় স্বপ্ন না। ঘুমিয়ে ঘুমিয়ে নয়, জেগে থাকাকালীন স্বপ্ন দিনের বেলায় দেখেছেন কখনো? যদিও সেটা ঠিক স্বপ্ন বলা যায় বলে আমার মনে হয় না, কারণ যেটা হয় সেটা যেন সিনেমার মতন একটা চলচ্চিত্র চোখের সামনে চলে। যা যা চলে তা কখনো বাস্তব, আবার কখনো কাল্পনিক। সেটা সবসময় ধরতেও পারবেন না, অথচ দেখতে পাবেন, নিজে অনুভবও করতে পারবেন, কিন্তু কাউকে কিছু বলতে পারবেন না। আচ্ছা, এই রকম অনুভূতি আপনার জীবনে হয়েছে কখনো? না, আমার জীবনে তো হয়নি। তবে আজ যে গল্পটা শোনাবো সেই গল্পের প্রধান চরিত্রের সাথে প্রতিনিয়ত কিন্তু এটাই হয়ে চলেছে। আসুন শুনে নিই সেই সমস্যা কিভাবে হলো এবং কিভাবেই বা তিনি এই সমস্যা থেকে মুক্তি পেলেন। গল্পের নাম তৃতীয় নয়ন, লেখক নন্দিতা বাগচি। তাহলে শুরু করি। একটা নতুন রোগ হয়েছে আমার, কিন্তু কাউকে বলতে পারছি না, এমনকি নিজের স্ত্রীকেও নয়। তার সঙ্গে অনেক কথাই শেয়ার করি আমি। 30টা বছর একসঙ্গে কাটানোর পর সে যোগ্যতা অর্জন করেছে সে। তাকে বিশ্বাস করে গোপনতম কথাটিও বলা যায়। পাঁচ কান করা স্বভাবে নেই তার, কিন্তু এই কথাটা তাকেও বলতে পারছি না। শুনলেই হয় বলবে আমার দোষ হয়েছে, আর নয়তো বলবে ডাক্তার দেখাও। কথাটা খুলেই বলি তবে, আজকাল আমি অদ্ভুত ধরনের কিছু দৃশ্য দেখতে পাচ্ছি, যা আর কেউ কিন্তু দেখতে পাচ্ছে না। আপনারা হয়তো ভাবছেন যে আমি স্বপ্ন দেখছি, কারণ স্বপ্নই তো একা একা দেখে মানুষ, যার যার তার তার। কিন্তু এ কি করে বোঝাই আপনাদের যে এটা স্বপ্ন নয়? জেগে জেগেই দেখি আমি। মানে একটা সিনেমা টিভিতে চলতে থাকলে যেমন হয় ঠিক তেমনই। কয়েকটা নমুনা দিই, তাহলে হয়তো বুঝতে পারবেন আপনারা। আমাদের বাড়ির উল্টো দিকের বাড়িটার একতলায় ভাড়া এসেছে এক নববিবাহিত দম্পতি। বউটি ভারী সুন্দর দেখতে। রোজ সকাল 8টা নাগাদ বারান্দায় বেরিয়ে এসে গ্রিলের ফাঁক দিয়ে বরকে বাই বাই বলে সে। বর গাড়িতে বসেই বউকে উড়ন্ত চুম্বন পাঠায় আর হুশ করে বেরিয়ে যায়। বউটি ঘরে ঢুকে যথারীতি দরজা বন্ধ করে দেয়। জানি খুব উৎসাহ নিয়ে এতটা শুনেছেন আপনারা। তারপর গালাগালিও করতে শুরু করেছেন আমাকে। হাত জোর করে বলছি আপনাদের, যে কথাটা আমার স্ত্রীকেও বলতে পারছি না, সেই কথাটা কি অজানা অচেনা মানুষদের চট করে বলা যায়? একটু ধৈর্য ধরুন, নিজেকে একটু ধাতস্থ করে নিই আমি, তারপর নয় বলছি।
হ্যাঁ, তো যে কথাটা বলছিলাম, ওই ছেলেটির কোথায় অফিস, কি কাজ করে, তার শিক্ষাগত যোগ্যতা কি, কিছুই জানি না আমি, উৎসাহও নেই জানার। পরের হাঁড়িতে উঁকি দিতে কোনোদিনই আমার ভালো লাগে না। কিন্তু ছেলেটি বেরিয়ে যেতেই যে কি হয় আমার কি বলবো। দোতলার ঝুল বারান্দায় বসে ওই বাড়িটার ভেতরটা দেখতে পাই আমি। উকি টুকি দিয়ে নয়, স্পষ্ট দেখতে পাই। ইটের দেওয়ালগুলো ভেদ করে দেখতে পাই। বিছানাটা ঝাড়ে সে প্রথমে, তারপর আগোছালো জিনিসপত্রগুলো গুছিয়ে রাখে, এক কাপ কফি তৈরি করে খায়, তারপর ঝটপট বাথরুমে ঢুকে পড়ে, কারণ ওদের কাজের মাসি আসে সকাল 9টায়। মেয়েটির বয়স সম্ভবত 30-এর কাছাকাছি, যদিও এটা আমার আন্দাজ, কারণ ওই বয়সের আগে আজকাল মেয়েরা বিয়ে করে না। আর নয়তো মেয়েদের বয়স বোঝার ক্ষমতা আমার নেই। বিশেষ করে 30 থেকে 50-এর মেয়েদের একই রকম লাগে আমার। মেয়েটি পাজামা আর গেঞ্জি পরে থাকে বাড়িতে, যেমন আজকাল মেয়েরা পরে আর কি। তা মেয়েটি বাথরুমে ঢুকে যাওয়ার পর তাকে বিবস্ত্র হতে দেখি আমি। তার স্নান পর্ব, অর্থাৎ সারা গায়ে সাবান মাখা, শ্যাম্পু করা, তোয়ালে দিয়ে গা মাথা মোছা, সারা গায়ে লোশন মাখাও দেখতে পাই আমি। রোজই দেখি, সিনেমার মতো। আচ্ছা, আপনারাই বলুন, এসব কথা কি স্ত্রীকে বলা যায়? আমার ঘাড়ে কটা মাথা। আরও একটা উদাহরণ দিই শুনুন, তাহলে হয়তো আপনাদের কাছে পরিষ্কার হবে ব্যাপারটা। এবার বর্ষায় যে ইলিশ মাছের আকাল চলছে সে কথা তো আপনাদের জানা। পেনশনভোগী মানুষ আমি। 1000-1500 টাকা কেজি দরের ইলিশ কেনার ক্ষমতা আমার নেই। তবুও একদিন এনেছিলাম 800 গ্রাম ওজনের একটা ইলিশ। আমার গিন্নির ভারী প্রিয়। কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে বেগুন সহযোগে চমৎকার একটা ঝোল রাঁধে সে। তা গিন্নি তো ঝোলটা রাঁধছে, আর আমি ঝোল বারান্দায় বসে খবরের কাগজ পড়ছি। এক অপার্থিব খুশবুতে ছেয়ে ফেলেছে আমার বাড়িঘর। আমি হঠাৎ দেখতে পেলাম আমার গিন্নি 2 চোখ দিয়ে গিলে খাচ্ছে কড়া ভর্তি ঝোল, কাঁটা শুদ্ধ মাছের কাদা পেটি সব। বাদ পড়ছে না বেগুনের টুকরোগুলো। সবশেষে কড়ায় লেগে থাকা তেল, কালো জিরের দানাগুলো সর্বস্ব চেটেপুটে খেয়ে ফেলল সে 2 চোখ দিয়ে। আমার বুকের ভেতর হাতুড়ি পেটানোর আওয়াজটা স্পষ্ট শুনলাম। 800 টাকার মাছটা একবেলাতেই শেষ করে ফেলল গিন্নি। গলা খাকরানি দিয়ে রান্নাঘরের দরজার দিকে গিয়ে দাঁড়ালাম। দেখলাম পরিতৃপ্ত মুখে 2টো বাটিতে ঝোল বাড়ছে সে। আমাকে দেখে বলল, আজ পাতলা ঝোলই রাঁধলাম, বুঝলে? কাল সর্ষে দিয়ে ঝাল রাঁধবো। আর কাল একটা চাল কুমড়ো এনো তো, মুড়োটা দিয়ে ঘন্ট করব। স্বস্তির শ্বাস ফেললাম। কিন্তু আমি একটু আগে যে দৃশ্যটা দেখলাম সেটা তাহলে কি? আমি তো স্পষ্ট দেখতে পেয়েছি সব খুঁটিনাটি, পুরো একটা সিনেমার মতো। আবারও দুশ্চিন্তাগ্রস্ত হয়ে বসে থাকি আমি। হাজার কষ্ট হলেও সহ্য করি মানসিক যন্ত্রণাটা। সেটা লাঘব করার জন্য স্ত্রীকে ডেকে বলতেই পারতাম পুরো ঘটনার কথা, কিন্তু তারপরও কি আর এক ছাদের তলায় থাকতে পারতাম আমরা? আপনারাই বলুন।
আমার ছেলে এসেছিল গত সপ্তাহে। সে বেঙ্গালুরুতে থাকে, মধ্য মেধার ছেলে। জয়েন্টে চান্স পায়নি। পাস কোর্সে বিএসসি পাশ করে কী সব মাল্টিমিডিয়া ট্রেনিং করে একটা সফটওয়্যার কোম্পানিতে চাকরি জুটিয়েছে। সে আর তার দুই বন্ধু মিলে একটা স্টার্ট আপ কোম্পানি খোলার প্ল্যান করছে। কথাটা গিয়ে গেল এসে। তার রেন্টাল কারটা এয়ারপোর্টের পথ ধরার পর বিষণ্ণ মনে ঝুল বারান্দায় বসে আছি আমি। তার মা শয্যা নিয়েছে। একমাত্র সন্তান তো, তাই যখনই ছুটিতে এসে কটা দিন কাটিয়ে ফিরে যায়, আমরা কর্তাগিন্নি দুজনেই অবসাদগ্রস্ত হয়ে পড়ি। হঠাৎ দেখি রেন্টাল কারটা ফিরে এলো। আমার ছেলে ভারী ব্যাকপ্যাকটা নিয়ে গাড়ি থেকে নামলো। তারপর দোতলায় উঠে এসে আমায় বলল, বাবা, তোমায় না একটা কথা বলতে ভুলে গেছি। ব্যাংক থেকে লোন নিচ্ছি তো, তাই কোল্যাটারাল সিকিউরিটি হিসেবে কিছু একটা জমা রাখতে হবে। আমাদের এই বাড়ির দলিলটা দাও তো। চলমান এক জীবন্ত চলচ্চিত্র আমার চোখের সামনে। আমি তো খাবি খাচ্ছি। আমার মধ্যবিত্ত বাবা বহু কষ্টে শিষ্টে শহরতলিতে এক টুকরো জমি কিনে এই একতলাটা তুলতে পেরেছিলেন। আমিও তার মধ্যবিত্ত ছেলে, ওই দোতলাটাই তুলেছিলাম। এটাই যে আমার একমাত্র সম্বল। ছেলে যদি ব্যাংকের লোনটা শোধ করতে না পারে, ব্যাংক যদি বাড়িটা বাজেয়াপ্ত করে নিলাম করে দেয়, একা বসে ঘামছি আমি। ছেলেকে কি বলবো ভেবে পাচ্ছি না। ছেলে বলছে, তাড়াতাড়ি করো বাবা, ফ্লাইটটা মিস হয়ে যাবে তো। আমাদের শোবার ঘর থেকে গিন্নি হঠাৎ চেঁচিয়ে উঠে বলল, এই শুনছো? প্লেনে বসে পড়েছে বাবু। যাত্রার মন্ত্রটা এইমাত্র শুনিয়ে দিলাম ওকে। ঘাম দিয়ে জ্বর ছাড়লো আমার। তার মানে এতক্ষণ যা দেখছিলাম তা সত্যি নয়। এই কথাটাও গিন্নিকে বলতে পারলাম না আমি, কেননা তার নয়নের মনি হচ্ছে বাবু। এমন অপবাদ কি সে সহ্য করতে পারবে? তার চেয়ে নিজে সহ্য করাই ভালো। কিন্তু এই সহ্যের সীমাটাই পেরিয়ে যাচ্ছে আজকাল। রাতে ভালো ঘুম হয় না, সারাদিন কোনো কাজে মন বসাতে পারি না। তাই জন্য দিন রাত খালি মুখ ঝামটা খাচ্ছি গিন্নির কাছে। একটা ঘোরের মধ্যে আছি যেন। শুধু এক অনচ্ছ অবলোকন। এই অনিচ্ছাকৃত অদ্ভুত দর্শনের হাত থেকে মুক্তি পাবো কি করে জানি না। নানা কথা ভাবতে ভাবতেই মনে পড়ে গেল বারাসাতের সেই সিদ্ধ পুরুষের কথা। তার কাছে বছর 10 আগে আমাকে নিয়ে গেছিলেন আমার এক কলিগ গোপালবাবু। তখন আমি খুব মনোকষ্টে ভুগছি। ছেলেটা জয়েন্টে চান্স পায়নি। অনেক খরচা করে নানা প্রাইভেট টিউশনে ভর্তি করে দিয়েছিলাম তাকে। একটা নামকরা ইনস্টিটিউটে কোচিং নিতে যেত সপ্তাহে 3 দিন। নিজেরা সেদ্ধ ভাত খেয়ে ছেলেকে ডাক্তার বা ইঞ্জিনিয়ার করার স্বপ্ন দেখতাম। কিন্তু আমাদের ভাগ্য মধ্যম মানের। ছেলেটা কোথাও চান্স পেল না। আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, সহকর্মীদের সামনে মাথা উঁচু করে দাঁড়াতে পারছিলাম না আর। মাঝে মাঝে মনে হতো গলায় ফাঁস দিয়ে ঝুলে পড়ি সিলিং ফ্যানটা থেকে, নয়তো বাড়ির কাছে রেল লাইনে গিয়ে মাথাটা পেতেই দিই। তখনই আমার এক কলিগ গোপালবাবু আমায় নিয়ে গেলেন বারাসাতের সেই বাবা ঠাকুরের কাছে। তিনি ধ্যান শেখালেন, প্রাণায়াম শেখালেন। বললেন, মধ্যরেখার ষষ্ঠ চক্রে অবস্থিত তৃতীয় নয়নকে জাগ্রত করো।
তাহলে তোমার মনের ক্ষতয় আরোগ্য লাভ করবে, তোমার সব মানসিক যন্ত্রণার অবসান হবে। কয়েকটা মাস তার উপদেশ মতন চলার পর স্বাভাবিক হয়ে উঠলাম আমি। আত্মীয় বন্ধুদের সঙ্গে সহজভাবে মিশতে পারলাম, আর ভাবতে শিখলাম দিস ইজ নট দ্য এন্ড অফ দ্য ওয়ার্ল্ড, যে কথাটা আমার ছেলে আমাকে প্রায়ই বলতো। কিন্তু আজ 10 বছর পর আবার একটা অন্যরকম অনুভূতি আমাকে দুশ্চিন্তাগ্রস্ত করে তুলেছে। তাই গতকাল সকালে আবার আমি বাবা ঠাকুরের কাছে গেছিলাম। গিন্নি কোথায় যাচ্ছি জিজ্ঞাসা করায় বলেছিলাম পেনশনের ব্যাপারে কিছু সমস্যা হচ্ছে, তাই অফিস যেতে হচ্ছে। সে কলহপ্রিয় হলেও কুচুটে নয়, তাই অবিশ্বাস করেনি। বাবা ঠাকুর সব শুনে বললেন, তোমার তৃতীয় নয়নটা জাগ্রত আছে কয়েক বছর ধরে, তাই এইসব উদ্ভট আর বিভ্রান্তিকর মায়ার ঘোরে আছো। তাকে স্তিমিত করা প্রয়োজন, অন্যথায় তোমার মানসিক অবস্থার অবনতি হবে। তারপর তিনি কিছু বিধান দিলেন। ল্যাভেন্ডার গন্ধযুক্ত তেল কবজিতে লাগিয়ে অথবা ওই গন্ধের মোমবাতি জ্বালিয়ে রোজ ধ্যান করতে হবে 2 বেলা। বেগুনি ফল ও আনাজ খেতে হবে। রাতে 8 ঘন্টা ঘুম। সন্ধ্যের পর টিভি দেখা বা সোশ্যাল মিডিয়ায় থাকা বারণ। কারণ কুটকচালিতে অংশ নেওয়া চলবে না। মন ভালো থাকে এমন বইই পড়তে হবে। যেসব বন্ধুর সংস্পর্শে এলে মন ভালো থাকে একমাত্র তাদের সাথেই মিশতে হবে এবং প্রাণ খুলে হাসতে হবে। এখন রোজই ধ্যান করছি 2 বেলা। বেগুন পোড়া, বেগুন ভাজা এইসবই খাচ্ছি। মহার্ঘ বেগুনি আঙুরও জোগাড় করেছি অনলাইন ফল বিক্রেতার কাছ থেকে। ল্যাভেন্ডার অয়েল আনিয়ে নিয়েছি। 8 ঘন্টা ঘুমোচ্ছিও। টিভি দেখা বন্ধ করে দিয়েছি তো সে কবেই। আর কুটকচালি আমি কোনোদিনই পছন্দ করি না। কিন্তু বাবা ঠাকুরের বাকি 3-4টে উপদেশ পালন করতে পারছি না। যেমন বই পড়ায় মন বসাতে পারছি না মোটেই। প্রাণ খুলে হাসতেও ভুলে গেছি বলে রপ্ত করতে খুব কষ্ট হচ্ছে। সোশ্যাল মিডিয়া ব্যাপারটাও পুরোপুরি এড়িয়ে চলতে পারছি না। আর এমন কোনো বন্ধু খুঁজে পাচ্ছি না যার সংস্পর্শে এলে মন ভালো থাকে। কারণ পিতা মাতা সখা বন্ধু পুত্র কন্যা এইসব স্থানীয় মানুষদের সংস্রব ব্যাপারটা লুপ্ত হয়ে গেছে এখন পৃথিবী থেকে। সকলেরই তৃতীয় নয়ন জাগ্রত হয়ে থাকে আজকাল। সেই একচক্ষু সর্বস্ব নিশাচরেরা তাদের তৃতীয় নয়নে সবুজ আলো জেলে বসে থাকে সারা রাত, মায়ার ঘোরে আচ্ছন্ন হয়ে।